রাজধানী কলকাতায় আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম, ধর্ষণ খুনের পর পুড়িয়ে দিয়েছিল দেহ, সেই কুখ্যাত ধর্ষকের ফাঁসি স্থগিত করল সুপ্রিম কোর্ট। চাকরি খেয়ে নেব, সরকারি কর্মীদের উপর বিরাট খাপ্পা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারা রয়েছেন টার্গেটে? বেশ করেছে মমতা। প্রশ্ন তুলতেই গর্জে উঠলেন শুভেন্দু। কারণ কি জেনে নিন। ফের সঞ্জয়কে আনা হলো আদালতে, একে একে চিনিয়ে দিলেন 4 সাক্ষী। কারা তারা? মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে না জানিয়েই বাংলাদেশের গেছে আলু, পিছনে কে ফাঁস করলেন মন্ত্রী। ভারত বাংলাদেশ সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ভীতি। অধিকার না দিলে ছিনিয়ে আনতে জানি, মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ ছত্রধর মাহাতোর। চিন্ময় দাসকে জঙ্গি বলে ঘোষণা, বাংলাদেশ থেকে বিশাল খবর, ভিডিও করে দেওয়া হলো বার্তা। জামিন পেলেই আবার মন্ত্রী পদে বসবেন পার্থ, বড় তথ্য ফাঁস হতেই চাঞ্চল্য। বিস্তারিত। বিরল থেকে বিরলতম ধর্ষণের মামলায় অভিযুক্তের ফাঁসির নির্দেশ স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট। 2016 সালের রাঁচির বিটেক ছাত্রীকে ধর্ষণ করে খুন করার পর বিবস্ত্র করে পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্ত রাহুল রাজ ওরফে রকির সাজা স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অভিযুক্ত রাহুল এই দুই নাম ছাড়াও কোথাও কোথাও তো অঙ্কিত, আবার কোথাও শ্রীবাস্তব কিংবা আর্যন নামেও পরিচিত। রাঁচির এই নৃশংস ধর্ষণের ঘটনা ছাড়াও তার বিরুদ্ধে আরও একাধিক ধর্ষণের অভিযোগ রয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি পঙ্কজ মিত্তল এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ এই মামলার শুনানি চলাকালীন নিম্ন আদালত এবং ঝাড়খণ্ড হাইকোর্ট থেকে এই মামলার সমস্ত রেকর্ড চেয়ে পাঠিয়েছেন। রাঁচি নির্ভয়াকাণ্ড নামে পরিচিত এই ঘটনাটি ঘটেছিল 2016 সালে 15 এবং 16 ডিসেম্বর। 19 বছরের বিটেক পড়ুয়া এক ছাত্রী তার বোনের সাথে এক বস্তিতে থাকতেন, সাথে তাদের বাবা মাও থাকতেন। তবে 15 ডিসেম্বর বাড়িতে একাই ছিল ওই বিটেক পড়ুয়া ছাত্রী। ওদিন সন্ধ্যা 6টা নাগাদ কলেজ থেকে বাড়িতে ফিরছিলেন ওই তরুণী। সেদিন গোটা দিনটাই তাকে ফলো করেছিল অভিযুক্ত রাহুল, কিন্তু এই কথা ঘুণাক্ষরেও টের পায়নি ছাত্রীটি। 16 ডিসেম্বর ভোর 4টার দিকে রাহুল ওই তরুণীর বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে পড়ে, তারপরেই তাকে ধর্ষণ করে। ছাত্রটি অজ্ঞান হয়ে গেলে তার দিয়ে শ্বাসরোধ করে তাকে খুন করা হয়। এখানেই শেষ নয়, এরপর তাকে মৃত অবস্থায় সম্পূর্ণ বিবস্ত্র করে তার গায়ে জ্বালানি তেল ঢেলে ঘরের মধ্যেই আগুনে পুড়িয়ে মারে ওই অভিযুক্ত। রাহুলের রক্তের স্যাম্পল নেওয়া হয়েছিল তার মায়ের ডিএনএ টেস্ট থেকে, কারণ যখন তার সন্ধানে পুলিশ তার গ্রামে এসেছিল তখন সে অন্য একটি ধর্ষণের ঘটনায় লখনৌয়ের জেলে বন্দী ছিল। রাহুলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল সিবিআই। রাঁচি ভিত্তিক সিবিআই আদালত থেকে 2019-এর 20 ডিসেম্বর দোষী সাব্যস্ত করে মামলাটিকে বিরলতর কেস বলে জানিয়েছিল। এরপর 2019-এর 21 ডিসেম্বর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে 2024-এর 19 সেপ্টেম্বর ঝাড়খণ্ড হাইকোর্ট তার সাজা বহাল রাখে। ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই মন্ত্রিসভার বৈঠক থেকে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন খোদ মমতা। এবার প্রচন্ড রেগে চাকরি খেয়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। কারা রয়েছেন টার্গেটে? অ্যাকশন মুডে মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের বৈঠক থেকে এক রাশ ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই মন্ত্রিসভার বৈঠক থেকেই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা। এবার প্রচন্ড রেগে চাকরি খেয়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেউ ভুল টেন্ডার করছে, কেউ ভুল জিপিআর করছে। রেগে গিয়ে মমতা বলেন, কোনো নেতা কোনো রাজনৈতিক দলের কথা শুনবেন না, বিডিও ডিএম এসডিও আপোষ করবেন না। যদি কেউ আপোষ করেন কারো ভয়ে, তার চাকরিটা আমি আগে খাবো। কড়া হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যদি কেউ অপব্যবহার করে তার নিজের অঞ্চলকে সার্ভ করার জন্য বাকি অঞ্চলকে ফাঁকিবাজি দেওয়ার জন্য, এটা অপরাধ। সরকার কখনোই তা বরদাস্ত করবে না। মুখ্যমন্ত্রী বলেন, এগ্রিকালচার, পিডব্লিউডি, সেচ, বিদ্যুৎ, জনস্বাস্থ্য এবং কারিগরি এই 5 দপ্তর একসঙ্গে সমন্বয় করে। আগে কোনো সমন্বয় ছিল না ডিএম আর বিডিওদের সঙ্গে, ফলে সমস্যাটা হয়েছে। যার যেটুকু দোষ ত্রুটি আছে শুধরে নিন। বিধানসভা থেকে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছানোর প্রকল্প নিয়ে সমস্ত জেলা শাসকের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। আর এই পরিস্থিতিতে গতকাল শুভেন্দুবাবু পেট্রোপোলে গিয়ে পণ্য পরিষেবা বন্ধ করার কথা বলার পাশাপাশি বাংলাদেশ সরকারকে চরম হুঁশিয়ারি দিয়েছেন। যদিও বা এইভাবে খাদ্য বন্ধ করার এখতিয়ার নেই বলেই মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সে বিষয় নিয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করতেই তিনি রীতিমতো গর্জে উঠে বুঝিয়ে দিলেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যথা বেদনা বলতে কিছু নেই, তাই তিনি এই ধরনের কথা বলছেন। কিন্তু দেশভাগের কি যন্ত্রণা তা তিনি বোঝেন, তাই খাওয়ার বন্ধ কেন, যদি অন্য কিছু বন্ধ করতে হয় তাহলে তিনি সেটাও করতে রাজি। প্রসঙ্গত এদিন এ বিষয়ে শুভেন্দু বাবুকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, আমি বেশ করেছি, খাবার বন্ধ কেন, আরো যদি অন্য কিছু করতে হয় তাহলে সেটাও করব। দেশভাগের কি যন্ত্রণা সেটা উনি বুঝবেন কি করে? ওনার পরিবারের কেউ এই স্বাধীনতা আন্দোলনের সঙ্গে ছিল না। আমার পরিবারের বিপিন অধিকারী ছিলেন, আমার মা বরিশালে ছিলেন, ওখান থেকে এসেছেন, কাজে আমি বুঝি সেটার যন্ত্রণা। ওনারই অনুভূতি হবে কি করে? তাই উনি এমন বলেছেন। আমি তো চাইছি শুধু খাবার বন্ধ কেন, চিকিৎসা পরিষেবা পর্যন্ত বন্ধ করে দেওয়া উচিত। যারা আমাদের দেশের পতাকাকে পদদলিত করে তাদের আরো অনেক কিছু করা উচিত। দেশ আগে, বাকি সব পরে। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের বিচার পর্বের শুরুর প্রথম কয়েকদিন আদালতে নিয়ে আসা হয় মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে। এরপর থেকে নিরাপত্তার কথা মাথায় রেখে তাকে ভার্চুয়ালি পেশ করা হচ্ছিল, কিন্তু এদিন ফের সঞ্জয় রায়কে সশরীরে শিয়ালদহ আদালতে পেশ করা হয়, কারণ এদিন এই মামলার 4 জন সাক্ষীকে দিয়ে সঞ্জয় রায়কে শনাক্ত করা বা চিহ্নিতকরণের প্রক্রিয়া ছিল। যে 4 জন সাক্ষী এদিন সঞ্জয় রায়কে শনাক্ত করেন তাদের মধ্যে ছিলেন কলকাতা পুলিশের 2 জন কর্মী। অন্য 2 জন সাক্ষী হিসেবে সঞ্জয়কে শনাক্ত করেন কলকাতা পুলিশেরই 2 সিভিক ভলেন্টিয়ার। আদালতের নির্দেশে বলা ছিল যে দিনগুলিতে সঞ্জয় শনাক্তকরণের প্রক্রিয়া থাকবে সেই দিনগুলিতে তাকে সশরীরে আদালতে হাজির করাতে হবে। সে মতো এদিন কড়া নিরাপত্তার মধ্যে সঞ্জয় রায়কে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয়। কোনোভাবেই সঞ্জয় যাতে সংবাদ মাধ্যমের সামনে মুখ না খুলে তার জন্য এদিনও সতর্ক ছিল পুলিশ। আদালতে বিচার প্রক্রিয়া শুরুর পর থেকেই মুখ খুলে বিস্ফোরক অভিযোগ করে সঞ্জয় রায়। সঞ্জয় দাবি করেন ধর্ষণ এবং খুন সে করেনি, এমনকি কলকাতা পুলিশের বড় মাথারা তাকে ফাঁসিয়ে দিচ্ছে বলেও অভিযোগ করে সঞ্জয়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে না জানিয়ে বাংলাদেশে যাচ্ছে আলু, তা পাঠাচ্ছে দিল্লির মোদী সরকার। বিধানসভায় সম্প্রতি এমনটাই জানিয়েছেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। তার কথায় কেন্দ্রীয় সরকার মালদহ, হিলি, চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে আলু বাংলাদেশে পাঠাচ্ছে। তবে ভারত তথা বাংলা থেকে বাংলাদেশে বিপুল আলু রপ্তানি হয়ে যদি থাকে, যদিও বর্তমানে আলু রপ্তানি বন্ধ আছে বলেই খবর। এ বিষয়ে কথা বলতে গিয়ে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যকে না জানিয়েই আলু পাঠাচ্ছে বাংলাদেশে, আর তা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে পাঠানো হয়েছে বলেও দাবি এক সংবাদ মাধ্যমের খবরে। বাংলা ওই সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মন্ত্রী জানিয়েছেন বাংলায় পর্যাপ্ত আলু মজুদ আছে, আর তা 6,02,000 মেট্রিক টন বলে জানানো হচ্ছে। মন্ত্রীর কথায় বাড়তি লাভ ঘরে তুলতেই দেশের অন্য রাজ্য কিংবা বিদেশে আলু রপ্তানি করা হচ্ছে। আলু নিয়ে বাংলার মানুষের চিন্তার কিছু নেই বলেও বিধানসভায় মন্ত্রী উল্লেখ করেছেন বলে জানা গিয়েছে। গত কয়েকদিন আগেও আলু রপ্তানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলে রাখা প্রয়োজন, শেখ হাসিনা সরকারের পতনের পর মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে বলে আশা করেছিল, কিন্তু তা হয়নি। আলু, পেঁয়াজ থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম হু হু করে বেড়ে গিয়েছে। বাংলাদেশের টাকায় 1 কেজি আলু প্রায় 100 টাকা বিক্রি হচ্ছে, ভারতীয় মুদ্রায় যার দাম মাত্র 71 টাকা। যদিও আরো একটি আলু বিক্রি হচ্ছে, সেটার দাম তুলনামূলক কিছুটা কম হলেও কেনার দায় বলছেন ক্রেতারা। অন্যান্য যেমন পেঁয়াজ থেকে শুরু করে প্রত্যেক দিনের শাকসবজির দামের গ্রাম ক্রমশ উপরের দিকে উঠছে, আর তা কিনতেই একেবারে হিমশিম অবস্থা। আর এই অবস্থার জন্য অনেকেই বর্তমানে ইউনূস সরকারকেই দায়ী করছে। বাংলাদেশের বহু মানুষ কটাক্ষ করে বলেছেন, ছাত্র দিয়ে গিয়ে আর দেশ চলে, এর চেয়ে হাসিনা সরকারের আমল ভালো ছিল বলছেন ক্রেতারা। এই অবস্থায় ফের কবে ভারত থেকে আলু রপ্তানি হয় সেদিকেই নজর ওপার বাংলার। চলমান অস্থিরতা এবং হিন্দু সম্প্রদায়ের উপরে চলমান নিপীড়ন বাংলাদেশ ভারতের সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করেছে। সম্প্রতি ইস্কন সন্ন্যাসী চিন্ময় দাসের গ্রেফতারের পর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার আরো তীব্র। পুলিশ প্রশাসন থেকে কোনো সহায়তা না পাওয়ায় সেখানকার হিন্দু সম্প্রদায় ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছে। এদিকে বাংলাদেশে জামাতে ইসলামী এবং অন্যান্য উগ্রপন্থী গোষ্ঠী ভারত বিরোধী স্লোগান তুলে সাম্প্রদায়িক সহিংসতা বাড়িয়েছে, যা পরিস্থিতিকে আরো জটিল করেছে। ভারত সরকারের পক্ষ থেকে এই পরিস্থিতির মোকাবিলা করতে দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিদেশ মন্ত্রণালয় ইতিমধ্যেই হিন্দুদের উপর চলতে থাকা অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। এই প্রতিক্রিয়া বাংলাদেশের ইউনূস সরকারের সমর্থিত উগ্রপন্থী গোষ্ঠীগুলো আরো আক্রমণাত্মক হয়ে উঠেছে এবং পরিকল্পিতভাবে হিন্দুদের উপর টার্গেট কিলিং শুরু করেছে। বেশ কয়েকটি মন্দিরে ভাঙচুরের ঘটনাও ঘটেছে, ফলে হিন্দু সম্প্রদায় ভয়াবহ আতঙ্কের মধ্যে রয়েছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একটি বিকল্প পদক্ষেপ হিসেবে ব্যাপক সেনা মোতায়েন শুরু করেছে ভারত।
বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, ভারত আসাম মণিপুরের কাছে বাংলাদেশ সীমান্তে প্রায় 35,000 সেনা মোতায়েন রয়েছে। 70 থেকে 75 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম এবং প্রয়োজনে পারমাণবিক অস্ত্র বহনও করতে পারে সীমান্তে পিনাকা গাইডেড মিসাইল। এমন বিপুল পরিমাণ সেনা মোতায়েন বাংলাদেশ সরকারের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও সরকারিভাবে এই উদ্বেগ প্রকাশ করা হয়নি, তবে ইউনূস সরকারের বক্তব্য এবং আচরণে উদ্বেগ স্পষ্ট হচ্ছে। এনআইএ এর মামলা থেকে মুক্তি পাওয়ার পরেই জঙ্গলমহলে ফিরে গিয়েছিলেন ছত্রধর মাহাতো। তিনি তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক। তবে জঙ্গলমহলে ফেরার পর থেকেই তৃণমূলের সঙ্গে তার দূরত্ব তৈরি হচ্ছিল। এমনকি অনুগামীদের তৈরি সম্বর্ধনা সভায় যোগ দিতে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন। সেই সময় তিনি বলেছিলেন, অধিকার না দিলে তারা লড়াই করে অধিকার ছিনিয়ে আনতে পারেন। এবার তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক নিজেদের অধিকার ছিনিয়ে আনতে নতুন স্লোগান তৈরি করলেন। প্রতি গ্রামে আপনা গাঁও আপনা রাজ নামের কমিটি গঠন করতে চান বলে ছত্রধর মাহাতো জানালেন। সমস্ত মামলা থেকে মুক্তি দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীকে করেন ছত্রধর মাহাতো। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করিয়ে দিয়েছেন, মামলা থেকে মুক্তি দেওয়ার আশ্বাস কথা দিয়েছিলেন। কাজের জায়গা না পেলে নতুন করে আন্দোলন শুরু হবে বলেও তিনি জানিয়েছেন। এখন জঙ্গলমহলের জনসাধারণ কমিটির যেসব লোকজন নিষ্ক্রিয় ছিলেন, ছত্রধরকে পেয়ে তাদের সক্রিয় হতে দেখা দিয়েছে। অন্যদিকে ছত্রধর মাহাতোর অতি সক্রিয়তা নিয়ে ইতিমধ্যেই ভাবনা চিন্তা করছে ঝাড়গ্রাম জেলায় তৃণমূল কংগ্রেসের অন্দরে গোষ্ঠী দ্বন্দ্ব আছে। তার মধ্যে ছত্রধর মাহাতো সক্রিয় হয়ে উঠতে শুরু করলে হিতে বিপরীত হতে পারে বলে তৃণমূলের অভ্যন্তরে আলোচনা চলছে। ঝাড়গ্রামের লোধাশুলির পথসাথী ভবনে ছত্রধরের সংবর্ধনা সভা করা হয়। সেখানে ছত্রধর মাহাতোর পুরনো সঙ্গীরা উপস্থিত ছিলেন। এদিন ছত্রধর মাহাতো বলেন, কেমন করে অধিকার আদায়ের লড়াই করতে হয় আমরা বিগত দিনে করে দেখিয়েছি। আমাদের কাছে যে পথ খোলা আছে, এক যুগেরও বেশি জেল খেটেছে, দরকার হলে আবার চলে যাব। যেসব মানুষজনকে বামফ্রন্ট সরকার মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, সেগুলি প্রত্যাহার করে তাদের সম্মান। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে হিন্দুদের উপর ক্রমশ হামলা চালিয়ে যাচ্ছে মৌলবাদীরা। এবার মৌলবাদী আইনজীবীরা ইস্কন সন্তের দূত চিন্ময় কৃষ্ণ মহারাজকে জঙ্গি বলে ঘোষণা করছেন এবং তার হয়ে যাতে কোনো আইনজীবী না দাঁড়াতে পারে সেই ফন্দিও বের করেছে। যে আইনজীবী তার হয়ে দাঁড়াবে তাকেই গণপিটুনি দেওয়ার ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে সেই ভিডিও সামনে এসেছে এবং ভাইরালও হচ্ছে। এই রাজ্যের শাসক দলের লজ্জা বলতে কিছু নেই। তাদের দলের যারা সম্পদ বলে গণ্য হতো, তারা জেলে যাওয়ার পরেও তাদেরকে দু হাত দিয়ে আগলে রেখেছে তৃণমূল কংগ্রেস বলে অভিযোগ বিরোধীদের। এক্ষেত্রে জেলের ঘানি টেনে এসে তৃণমূলের অনেক নেতারা আবার সেই দলের সম্পদ হয়ে গিয়েছে বলে কটাক্ষ করে বিরোধী রাজনৈতিক দলগুলো। আর রাজ্য মেডিকেল কাউন্সিলের অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসের বিষয়টি সামনে আসতেই এবার রাজ্য প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কথা তুলে ধরে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শুভেন্দুবাবুকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, এরা নির্লজ্জ দোকান কাটা। আমি ভেতরে দেখি তো মানিক ভট্টাচার্য এখন বিধানসভায় আসেন। এদের লজ্জা বলতে কিছু নেই। এরপর দেখবেন পার্থ চট্টোপাধ্যায় হয়তো জামিন পেলে তাকেও আবার মন্ত্রীর দায়িত্ব দিয়ে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট 23 নিউজ বাংলা চ্যানেল।